হ্যালো লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ ক্লাসেস। আজকে ক্লাসে আমরা আর্মস অ্যান্ড দ্য ম্যান অ্যাক্ট 2 নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা অ্যাক্ট 1 কভার করেছি। তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। তোমরা চ্যানেলে ক্লাসেসগুলো পেয়ে যাবে, কিংবা তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কগুলো থেকেও ক্লাসেসগুলো দেখে নিতে পারো। তো চলো আজকে যে আমাদের আলোচনা সেটা শুরু করা যাক। আর্মস অ্যান্ড দ্য ম্যান বাই জর্জ বার্নার্ড শ। এই জর্জ বার্নার্ড শ বা জিবি শ হচ্ছেন একজন লেট ভিক্টোরিয়ান কাম মডার্ন প্লে রাইট। তার লেখাগুলো মূলত সোশ্যাল স্যাটায়ার। তিনি তার লেখার মধ্যে ভিক্টোরিয়ান এরার যে ফলিজ এবং যে হিপোক্রিসি সেই ব্যাপারগুলো তিনি তুলে ধরতেন। তার যে প্রেজেন্ট ড্রামা আর্মস অ্যান্ড দ্য ম্যান, এই আর্মস অ্যান্ড দ্য ম্যান নাটকেও কিন্তু আমরা দেখেছি যে এক্সিস্টিং ট্র্যাডিশন, ফেথস এবং যে হিপোক্রিসিস সেই ব্যাপারগুলোকে তিনি তুলে ধরেছেন এবং তিনি প্রেজেন্ট করেছেন থ্রু হিউমার, ফান অ্যান্ড ওয়েট, তাই না? তো এই ব্যাপারটা আমরা যখন অ্যাক্ট 1 পড়েছিলাম, যে সেখানে দেখেছি যে তার যে মেন ক্যারেক্টার, বিশেষ করে যে প্রোটাগনিস্ট বোনসলি, তিনি একজন ভীষণ রিয়ালিস্টিক ক্যারেক্টার। তিনি আরেকজন ক্যারেক্টার অর্থাৎ যে হিরোইন রাইনা, তার যে রোম্যান্টিক নোশন অ্যাবাউট ওয়ার অ্যান্ড লাভ এবং যে তথাকথিত যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনটাকেও তিনি কিন্তু ট্র্যাডিশন বলতে তথাকথিত যে ফেথ বা বিলিভ অ্যাবাউট দি নোশন অফ হিরোইজম, সেই ব্যাপারটাকে কিন্তু তিনি স্যাটায়ার করেছেন থ্রু হিজ মাউথ পিস বোনসলি, রাইট? অর্থাৎ বোনসলি ক্যারেক্টার কিন্তু রাইনার যে নোশন ছিল রিগার্ডিং ওয়ার, হিরোইজম, লাভ, সমস্ত কিছুই কিন্তু সে ব্রেক করে। আমরা এতটা কভার করেছিলাম অ্যাক্ট 1-এ। তাদের যে প্রথম পরিচয়, অর্থাৎ রাইনার রুমে যখন বোনসলি তিনি আশ্রয় নেন এবং তিনি সেখান থেকে আশ্রয় নেন এবং তাদের মধ্যে যে কথোপকথন, আমরা সেই বিষয়টি দেখেছিলাম। নাও সেকেন্ড অ্যাক্ট কিন্তু এখান থেকেই স্টার্ট হবে, কেমন? লেটস রিড দ্য টেক্সট। The 6th of March 1886 in the garden of Major Petkoff's house. একটু শুরুতেই তোমরা সেটিংসটা খুব ভালোভাবে পড়বে। দেখো এখানে কি বলা হচ্ছে, দি 6th of March 1886, 1886 এর 6ই মার্চ, ইন দ্য গার্ডেন অফ মেজর পেটকফস হাউস, মেজর পেটকফের বাড়ির বাগানে। অর্থাৎ আমরা প্রিভিয়াস অ্যাক্ট 1-এ দেখেছিলাম যে সিনটা স্টার্ট হচ্ছে লেট ইন নভেম্বর 1885, সেখানেই অ্যাক্ট 2 স্টার্ট হচ্ছে 6 মার্চ 1886, অর্থাৎ 3 মান্থসের ইন্টারভাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 3 মাস পরে অ্যাক্ট 2 স্টার্ট হচ্ছে ইন দি গার্ডেন অফ মেজর পেটকফস হাউস, মেজর পেটকফের বাড়ি যে বাগান রয়েছে সেখানে, যেখানে আমরা প্রিভিয়াস যে অ্যাক্ট সেখানে দেখেছিলাম রাইনাস বেড চেম্বার, কেমন? তো তোমরা খুব ছোট ছোট এই বিষয়গুলো মনে রাখবে, কারণ এখান থেকে কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন হতে পারে। নেক্সট দেখো, ইটস এ ফাইন স্প্রিং মর্নিং, এটা একটা সুন্দর বসন্তের সকাল। দি গার্ডেন লুকস ফ্রেশ অ্যান্ড প্রিটি, বাগানটি বেশ সতেজ এবং সুন্দর দেখাচ্ছে। Beyond the paling, the tops of a couple of minarets can be seen, showing that there is a valley there with a little town in it. Beyond the paling. Here paling actually refers to the railing or fence around the house, অর্থাৎ বাড়ির চারিপাশে যে বেড়া বা রেলিং দেওয়া রয়েছে, সেই রেলিংয়ের বাইরে কি দেখা যাচ্ছে? দি টপস অফ আ কাপল অফ মিনারেটস। এখানে মিনারেটস হচ্ছে মসজিদ বা মন্দিরের চূড়া। বেসিক্যালি মস্ক, মিনারেট বলতে কিন্তু মস্ককে বোঝানো হয়, কেমন? অর্থাৎ এখানে কিন্তু মসজিদের চূড়া দেখা যাচ্ছে বা মিনারের চূড়া দেখা যাচ্ছে। শিউইং এটা একটা ওল্ড ফর্ম, শোয়িং দ্যাট দ্যার ইজ এ ভ্যালি দেয়ার, এবং যা থেকে বোঝা যাচ্ছে যে সেখানে একটা ভ্যালি, একটা উপত্যকা রয়েছে। উইথ দি লিটল টাউন ইন ইট, এবং তাতে একটা ছোট্ট শহর রয়েছে, অর্থাৎ সেখানে কিছু মানুষ বাস করে, সেখানে একটা ছোট্ট শহর রয়েছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে এই মসজিদগুলো দেখে। এবার দেখো, যেহেতু আমরা প্রথম অ্যাক্ট 1-এ পড়েছিলাম যে এটা বলকান সিটি হচ্ছে তোমার একটা পাহাড়ি এলাকা, সুতরাং উঁচু নিচু কিন্তু বাড়ি থাকে। তো স্বাভাবিকভাবে এই রাইনাদের বাড়ি থেকে কিন্তু যে সামনে তাদের যে রেলিংয়ের বাইরে যে নিচুতে কোনো শহর আছে সেটা কিন্তু আন্দাজ করতে পারছে, কারণ তার সামনে মন্দির বা মসজিদের সেই যে চূড়াটা, সেই চূড়াটা কিন্তু তারা দেখতে পাচ্ছেন, কেমন? তো এইখানে বেসিক্যালি জিবি শ যেটা বোঝাতে চাইছেন যে থ্রু দি মিনারেটস, যে এই মানুষগুলো কিন্তু অ্যাকচুয়ালি রিলিজিয়াস পিপল, তাদের যে প্র্যাকটিসেস অফ রিলিজিয়ান সেটা কিন্তু আমরা জানতে পারলাম, কেমন? নেক্সট, a few miles further the Balkan mountains rise shut in the landscape. Now a few miles further, আরও কয়েক মাইল দূরে বলকান মাউন্টেন রাইজ, বলকান মাউন্টেনের উত্থান হয়েছে। রাইজ মানে উত্থান হওয়া।
অ্যান্ড শার্ট ইন দ্য ল্যান্ডস্কেপ, এবং সেই পুরো ল্যান্ডস্কেপটাকে ঘিরে রেখেছে। এখানে ঘিরে রাখা বলতে কিন্তু অ্যাকচুয়ালি প্রিভেন্টস ফ্রম ভিউইং দি কি বলবো, সেই যে সামনের যে ভিউইং দি সিনারিও বলতে পারি আমরা, অর্থাৎ মানে বলকান পর্বতটা কি হয়েছে, সামনের যে ল্যান্ডস্কেপ রয়েছে সেই ল্যান্ডস্কেপটাকে অ্যাজ ইফ ঘিরে ধরেছে। তোমরা যদি পাহাড়ি এলাকায় ঘুরতে যাও দেখবে যে দূর থেকে যখন আমরা পাহাড়কে দেখি তখন মনে হয় যে পাহাড় মানে পাহাড়ের পরবর্তী যে সিনারিওটা সেটা কিন্তু আমরা দেখতে পাই না, কারণ পাহাড়টা যেন আমাদের ঘিরে ধরেছে বা ঘিরে রেখেছে, সেই ব্যাপারটা কিন্তু এখানে বলা হচ্ছে। কেমন? লুকিং টুয়ার্ডস দেম ফ্রম উইদিন দ্য গার্ডেন, এবং এই বাগানের মধ্য থেকে তাদের দিকে তাকিয়ে, এখানে তাদের বলতে কিন্তু সেই মিনারেলস বলো বা বলকান মাউন্টেন বলো, আমরা ফার্স্ট একটাও কিন্তু দেখেছিলাম যে এই বলকান মাউন্টেনের যে নাইট ভিউ সেটা কিন্তু রাইনা তিনি এনজয় করছিলেন। তো সেই বলকান পর্বত কিংবা এই মিনারেলসগুলো তাদের দিকে তাকিয়ে, দি সাইড অফ দ্য হাউস ইজ সিন অন দ্য লেফট, বাড়িটি বাম সাইড দেখা যাচ্ছে। অর্থাৎ যদি বাড়ির পজিশনটা অ্যাকচুয়ালি তিনি বোঝাতে চাইছেন যে এই বাড়ির বাগানের মধ্যে থেকে দাঁড়িয়ে কিন্তু বাড়িটি বাম দিকে পড়ছে। উইথ আ গার্ডেন ডোর রিচড বাই আ ফ্লাইট অফ স্টেপস, এবং কয়েক পা ফেললেই কিন্তু যে বাড়ির যে গার্ডেন ডোর সেই গার্ডেন ডোরটা রয়েছে। অন দ্য রাইট দি স্টেবল ইয়ার্ড, এবং ডান দিকে একটা স্টেবল ইয়ার্ড রয়েছে। স্টেবল ইয়ার্ড হচ্ছে আস্তাবল যেখানে ঘোড়া রাখা হয়। উইথ ইটস গেট অ্যাওয়ে এনক্রচেস অন দ্য গার্ডেন, বলছে যে এই যে স্টেবল ইয়ার্ড সেই তারও যে গেট, সেই গেটটা কি করছে, এনক্রচেস অন দ্য গার্ডেন। এনক্রচেস মানে হচ্ছে অনধিকার প্রবেশ করা, অর্থাৎ মানে এন্টারিং ইন্টু ফোর্স, মানে কোনো কিছু জোরপূর্বক চলে আসা বা ঢুকে যাওয়া সেরকম একটা ব্যাপার। তো এখানে কিন্তু যে আস্তাবল, সেই আস্তাবলের যে গেটটা সেটাও যেন অ্যাজ ইফ মানে বাগানের মধ্যে চলে এসছে। অর্থাৎ বাগান যেটা রয়েছে, তোমরা ইমাজিন করার, এই ছবিটা দেখে তোমরা ইমাজিন করার চেষ্টা করো যে বাড়িটা হচ্ছে বাম সাইডে রয়েছে এবং ডান সাইডে কি রয়েছে, একটা স্টেবল ইয়ার্ড রয়েছে, যেই স্টেবল ইয়ার্ডটা অনেকটাই গার্ডেনের জায়গাটাকে দখল করে নিয়েছে। কেমন? There are food bushes along the paling and the house covered with washing spread out to dry. Now এখানে কি বলছে, there are food bushes along the paling, সেখানে ছোট ছোট ঝোপঝাড় জাতীয় যে ফলের গাছ রয়েছে সেই গাছগুলো, সেই যে বেড়া রয়েছে সেই বেড়ার সাইডে সাইডে কিন্তু সেই ফলের গাছগুলো রয়েছে। অ্যান্ড হাউস কাভার্ড উইথ ওয়াশিং স্প্রেড আউট টু ড্রাই, অর্থাৎ এখানে কি বলা হচ্ছে যে সে পেলিং অর্থাৎ বেড়ার ওপরেই কিন্তু জামা কাপড় পরিষ্কার করে সেই জামা কাপড় শুকোতে দেওয়া হয়েছে। অর্থাৎ এইখানে কিন্তু একটা স্যাটায়ার করে, মানে স্যাটারিক্যাল ওয়েতে জিবি তিনি প্রেজেন্ট করেছেন, কারণ এই ভিক্টোরিয়ান সোসাইটির পিপলরা কিন্তু ভীষণ কনসাস অ্যাবাউট দেয়ার কি বলবো, তাদের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস নিয়ে ভীষণ কনসাস তারা। আমরা রাইনাকে দেখতে পাবো ভীষণ কনসাস, তার মা ক্যাথরিন পেটকফকে দেখতে পাবো, কিন্তু তাদের যে অ্যাকচুয়াল তারা যে মানুষ, অর্থাৎ এই যে কাপড় ধুয়ে সেগুলো রেলিংয়ে শুকোতে দিয়েছে, যেহেতু গার্ডেন এমন একটা ওপেন স্পেস বা ওপেন এরিয়া যেখানে গেস্টরা এসে তারা রেস্ট করবে, তারা বসবে, সুতরাং মানুষের চোখের সামনে কিন্তু এই যে ছোটোখাটো বিষয়গুলো সেইগুলো কিন্তু চলে আসে। কেমন? তো এইগুলোকেই কিন্তু স্যাটারিক্যাল প্রেজেন্ট করছে যে তারা উপর থেকে যতই সোশ্যাল স্ট্যাটাস দেখাক না কেন, তারা ভেতর থেকে কিন্তু সফিস্টিকেটেড নয়। কেমন? নেক্সট, a path run by the house and rises by 2 steps at the corner where it turns out of the sight. বলছে a path run by the house, বাড়ির সামনে দিয়ে একটা পথ চলে যাচ্ছে, and rises by the 2 steps at the corner, এবং রাইজেস বাই দ্য 2 স্টেপস কর্নার মানে 2 পা সামনে এগিয়ে একটা কর্নারের দিকে বাঁক নিচ্ছে, ওয়ার ইট টার্নস আউট অফ সাইট, এবং সেটা চোখের বাইরে চলে যাচ্ছে। অর্থাৎ বাড়ি থেকে বেরিয়েই তাদের বাড়িটা এমন যে বাড়ি রয়েছে সেই গার্ডেনের সাইডে, রাইট সাইডে যে স্টেবল ইয়ার্ড রয়েছে সেখান থেকেই মেন গেট দিয়ে বাইরে বেরিয়ে কিছু পা হেঁটেই তাদের যে রাস্তাটা সেটা বাঁক নিচ্ছে এবং সেটা চোখের আড়ালে চলে যাচ্ছে। কেমন? অর্থাৎ মানুষ যে দূর থেকে যে দেখতে পাবে সেই ব্যাপারটা কিন্তু নেই, অর্থাৎ বাড়িটা একটু আড়ালে রয়েছে, তাদের যে মেন পথটা বাড়ি থেকে বাঁক নিয়ে সেটা কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে। কেমন? এটাই কিন্তু মিন করছে।
In the middle, a small table with two bent wood chairs at it is laid for breakfast with Turkish coffee pot, cups, roll, etc. বলছে in the middle a small table, ঠিক এর মাঝখানেই অর্থাৎ বাড়ি এবং এই যে বাগানের মাঝামাঝি একটা জায়গায় কি রয়েছে, আ স্মল টেবিল, একটা ছোট্ট টেবিল রয়েছে, উইথ টু বেন্ট উড চেয়ার, এবং দুটো চেয়ার রয়েছে সেখানে, ইজ লেড ফর ব্রেকফাস্ট উইথ তুর্কিশ কফি পট, এবং সেটা ব্রেকফাস্টের জন্য কিন্তু সেখানে রাখা হয়েছে। কি কি রাখা হয়েছে এখানে দেখো, তুর্কিশ কফি পট রয়েছে সেখানে, তুর্কিশ, এটা আমরা তুর্কিশ অটোম্যানে পড়েছিলাম, অর্থাৎ তাদের যে মানে রুমের ইন্টেরিয়র যে ফার্নিচার সেগুলো কিন্তু বাইরে থেকে ওরিয়েন্টাল রয়েছে এবং অক্সিডেন্টাল রয়েছে, সেই ব্যাপারগুলো কিন্তু আমরা প্রিভিয়াস অ্যাক্টেই পড়েছিলাম। তো এখানে কি বলা হচ্ছে যে তুর্কিশ কফি পট রয়েছে সেখানে, কাপস রয়েছে, রোলস রয়েছে, কেমন, বাট দি কাপস হ্যাভ বিন ইউজড অ্যান্ড দি ব্রেড ব্রোকেন, এবং সেখানে কি রয়েছে এবং সেই কাপগুলো ইউজ করা হয়েছে। দ্যাট মিন্স সকাল সকাল কিন্তু কেউ ব্রেকফাস্ট, যেহেতু এটা আমরা পড়লাম যে সকালে কিন্তু সিনটা স্টার্ট হচ্ছে, সুতরাং কেউ ব্রেকফাস্ট করেছে অ্যান্ড দ্য ব্রেড অলসো ব্রোকেন, ঠিক আছে, যেহেতু তারা ব্রেডটা খেয়েছে, সেই ব্রেড খেয়ে কিছুটা হয়তো থেকে গেছে, সেখানেই বলা, সেই কথাটি কিন্তু এখানে বলা হচ্ছে। There is a wooden garden seat against the wall on the right, এবং ঠিক ডান দিকে সেখানে একটা উডেন সিট রয়েছে, এখানে একটা গার্ডেন সিট রয়েছে। গার্ডেন সিট বলতে তোমরা যে কোনো ফিল্ড বা পার্কে গেলে দেখতে পাবে যে সাইডে সাইডে বসার জন্য কিন্তু একটা করে সিট থাকে, গার্ডেন সিট। তো ঠিক তেমনই ওয়ালের সাইডে কিন্তু সেরকম একটা বসার জায়গা রয়েছে, কেমন। নেক্সট, Luca, smoking a cigarette, is standing between the table and the house, turning her back with angry disdain on a manservant who is lecturing her. Now, Luca আমরা তার পরিচয় প্রিভিয়াস অ্যাক্টে পেয়েছি। She is the female servant of this house. Luca, তিনি কি করছেন, স্মোকিং আ সিগারেট, তিনি একটা সিগারেট টানছেন, ইজ স্ট্যান্ডিং বিটুইন দ্য টেবিল অ্যান্ড দ্য হাউস। আমরা যেটা দেখলাম যে বাড়ি এবং যে বাড়ির কাছে যে মানে বাড়ি এবং গার্ডেনের মধ্যে যে টেবিলটা রয়েছে, ঠিক আছে, ব্রেকফাস্ট টেবিল, তো সেই টেবিলের মাঝামাঝি একটা জায়গায় সে দাঁড়িয়ে আছে, টার্নিং হার ব্যাক উইথ অ্যাংরি ডিসডেন, এবং তিনি ভীষণ রাগান্বিত হয়ে অন্য সাইডে মুখ করে তিনি দাঁড়িয়ে আছেন, অ্যাংরি ডিসডেইন অন আ ম্যান হু ইজ লেকচারিং হার, এবং তিনি এখানে অ্যাকচুয়ালি ডিসডেন বলতে কিন্তু তাচ্ছিল্য করে বা অবজ্ঞার সুরে তিনি দাঁড়িয়ে আছেন এবং রেগে আছেন অ্যাকচুয়ালি, অন আ ম্যান সার্ভেন্ট হু ইজ লেকচারিং হার, একটা ভৃত্যের ওপরে যে কিনা তাকে লেকচার দিচ্ছে। দ্যাট মিন্স এখানে কিন্তু ম্যান সার্ভেন্ট বলতে নিকোলার কথা আমরা বুঝতে পারছি, যে আমরা কিছুক্ষণ পরেই তার পরিচয় পাবো, যে নিকোলা তাকে কিছু শোনাচ্ছে, কথা শোনাচ্ছে, এবং সে কী করছে, স্মোকিং করছে, এবং সে কিন্তু চুপচাপ শুনছে। হি ইজ এ মিডল এজড ম্যান অফ কুল টেম্পারমেন্ট। নাও এখানে এই যে ম্যান সার্ভেন্ট, ঠিক আছে, তার বর্ণনা কিন্তু আমরা পাবো। হি ইজ এ মিডল এজ ম্যান, তিনি একজন মধ্যবয়সী ভৃত্য, অফ কুল টেম্পারমেন্ট, একজন শান্ত স্বভাবের, অ্যান্ড লো বাট ক্লিয়ার কিন ইন্টেলিজেন্স, তার বুদ্ধিমত্তা যদিও সেটা প্রখর নয়, বাট ক্লিয়ার অ্যান্ড কিন ইন্টেলিজেন্স, তার কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি রয়েছে। যদি মানে তিনি হাইলি ইন্টেলেকচুয়াল এটা বলবো না, বাট তার যতটাই ইন্টেলেকচুয়ালিটি রয়েছে ততটাই কিন্তু কিন, ঠিক আছে, অর্থাৎ ভীষণ শার্প মাইন্ডেড, তিনি একজন বিজনেস মাইন্ডেড মানুষ, সেটাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে। With the complacency of a servant who values himself on his rank in servitude and the imperturbability of the accurate calculator who has no illusion. সো এখানে কী বলছে, মানে খুব সুন্দর ডিটেলসে কিন্তু এখানে যে বিষয় এই নিকোলার পরিচয় দিয়েছেন, তিনি একজন মধ্যবয়সী মানুষ এবং ভীষণ শান্ত স্বভাবের, যদিও তিনি ভীষণ ইন্টেলেকচুয়াল ব্যক্তি নয়, বাট যতটাই তার বুদ্ধি রয়েছে সেটা কিন্তু একদম ক্লিয়ার বা একটা শার্প ইন্টেলিজেন্স তার রয়েছে। উইথ এ কমপ্লিসেন্সি অফ আ সার্ভেন্ট, এখানে কমপ্লিসেন্সি বলতে কিন্তু যেটা বলা হচ্ছে যে হি ইজ ভেরি মাচ স্যাটিসফাইড উইথ হিজ ওয়ার্ক, ঠিক আছে, অর্থাৎ তিনি তার যে এই যে সার্ভেন্ট ভৃত্যের যে কাজ, সেই কাজ নিয়ে তিনি সন্তুষ্ট। হু ভ্যালুস হিমসেলফ অন হিজ র্যাঙ্ক ইন সার্ভিটিউড, এবং তিনি নিজেকে
তার যে ভিত্তের কাজ সেখানে সব থেকে ওপরে কিন্তু তার র্যাঙ্ক রয়েছে, অর্থাৎ তিনি মনে করেন যে তিনি সব থেকে বেটার সার্ভিস প্রোভাইড করেন বা তিনি তার কাজটি নিয়ে অ্যাকচুয়ালি স্যাটিসফাইড। অ্যান্ড ইম্পারটারবেবিলিটি অফ দ্য অ্যাকিউরেট ক্যালকুলেটর হু হ্যাজ নো ইলিউশন। এবং এখানে মানে ইম্পারটারবেবিলিটি মানে হচ্ছে তার যে স্থিরতা, ঠিক আছে, তার স্থিরতার মধ্যে দিয়েই কিন্তু আমরা বুঝতে পারি দি অ্যাকিউরেট ক্যালকুলেটর হু হ্যাজ নো ইলিউশন, তার মধ্যে কিন্তু কোনো দ্বন্দ্ব নেই, কোনো ইলিউশন নেই, কোনো কিছুর বিষয়ে কিন্তু অস্পষ্টতা নাই, সমস্ত কিছুই কিন্তু তার কাছে স্পষ্ট। মানে তার জীবনের যে গোল লক্ষ্য বা তার মানে অ্যাকচুয়ালি কি হয় যে তার এই যে ভিত্তের কাজ, সেই কাজটা তিনি নিয়ে এতটাই সন্তুষ্ট, তার জীবনে আর কোনো মানে অন্য গোল নেই, ঠিক আছে, অন্য গোল নেই ইন দ্য সেন্স যে তিনি তার কাজটিকে খুব ভালোভাবে বোঝেন এবং তিনি সেই কাজটি ভালোভাবে করার চেষ্টাও করেন, ঠিক আছে, কখনোই এই কাজের এগেনস্টে তার মনে কখনো কোনো ধারণা আসে না, এটাই কিন্তু বলছে। টোটালি একটা বিজনেস লাইক যে মাইন্ড, সেটাই বোঝানো হচ্ছে। হি ওয়ার্স আ হোয়াইট বুলগেরিয়ান কস্টিউম, তিনি একটা হোয়াইট বুলগেরিয়ান কস্টিউম, সাদা বুলগেরিয়ান কস্টিউম পরিধান করেছে, জ্যাকেট উইথ ডেকোরেটেড বর্ডার, এবং যার জ্যাকেট রয়েছে, যেহেতু হাফ জ্যাকেট ভিত্তদের যেমন ড্রেস আর কি বুলগেরিয়ান সিটিতে, উইথ ডেকোরেটেড বর্ডার, যেটা ডিজাইন করা রয়েছে। শ্যাশ, এখানে শ্যাশ বলতে কিন্তু বেল্টের কথা বোঝানো হচ্ছে, অর্থাৎ একটা ডেকোরেটেড বেল্ট পরিধান করে রয়েছে, হোয়াইট নিকার ব্রোকার্স, এবং একটা নিকার বোকার্স পরে আছে। নিকার বোকার্স হচ্ছে পাজামা বিশেষ, ঠিক আছে, তোমরা ইমেজ দেখলে বুঝতে পারবে যে এই 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 যে মানে লুজ টাইপের যে নিকার বোকার সেটাকে বলা হচ্ছে। অ্যান্ড ডেকোরেটেড গেইটার্স, এবং সে একটা সুসজ্জিত গেইটার্স পরেছে। গেইটার্স হচ্ছে লং শু বলতে পারো একদম, ঠিক আছে, অর্থাৎ জুতোর কি বলবো, লম্বা যে জুতো, সেই জুতোটাকে কিন্তু গেইটার্স বলা হয়, তোমরা ইমেজ দেখলে বুঝতে পারবে। হিজ হেড ইজ শেপড আপ টু দ্য ক্রাউন, এবং তার মাথায় কিন্তু কোনো প্রকার চুল নেই, একদম ক্রাউন অবধি, অর্থাৎ তার চাঁদি অবধি কিন্তু তার মাথাটা শেপড আপ, অ্যান্ড গিভিং হিম আ হাই জাপানিজ ফোরহেড, এবং যার জন্য কিন্তু তাকে কি মনে হচ্ছে, একজন জাপানিজের যে ফোরহেড, অর্থাৎ জাপানিদের যে যেমন কপাল চওড়া হয় সেরকম কিন্তু কপাল চওড়া, সেটা দেখা যাচ্ছে। হিজ নেম ইজ নিকোলা, তার নাম হচ্ছে নিকোলা, অর্থাৎ নিকোলার যে ফিজিক্যাল যে স্ট্রাকচার বা যে মানে তিনি কেমন দেখতে, অ্যাকচুয়ালি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা কিন্তু আমরা দেখলাম যে তিনি একজন ভীষণ বিজনেস লাইক ম্যান, মধ্যবয়সী তার বয়স, তিনি ভীষণ শান্ত মেজাজের, কিন্তু তার জীবনে কোনো ইলিউশন নেই, সমস্ত কিছুই কিন্তু তার কাছে ক্লিয়ার, তিনি জীবনে কি করতে চান বা তিনি কি করছেন এই বিষয়ে কিন্তু তার কোনো কনফিউশন নেই। কেমন? নেক্সট, নিকোলা, বি ওয়ান্ড ইন টাইম লুকা, মেন্ড ইউর ম্যানার্স, সময় মতো সতর্ক হও লুকা, তোমার আচরণ সংশোধন করো। আই নো দি মিস্ট্রেস, আমি মিস্ট্রেসকে চিনি। শি ইজ সো গ্র্যান্ড দ্যাট শি নেভার ড্রিমস দ্যাট এনি সার্ভেন্ট কুড ডেয়ার টু বি ডিসরেসপেক্টফুল টু হার, তিনি এতটাই অভিজাত, তিনি কখনোই কিন্তু ভাবতে পারেন না যে তার কোনো ভৃত্য তাকে অসম্মান করার সাহস দেখাবে। বাট ইফ শি ওয়ান্টস সাসপেক্ট, কিন্তু তিনি যদি কখনো সন্দেহ করেন দ্যাট ইউ আর ডিফাইং হার, ইউ আর ডিসরেসপেক্টিং অর ডিসওবেইং হার, আউট ইউ গো, তিনি যদি কখনো সন্দেহ করেন যে তুমি তাকে অমান্য করছো বা অবাধ্য হচ্ছ, আউট ইউ গো, শি উইল ফায়ার ইউ, সে তোমাকে কাজ থেকে বের করে দেবে। এখানে শি বলতে ক্যাথরিন পেটকফের কথা বলা হয়েছে, দি মাদার অফ রাইনা পেটকফ। লুকা, আই ডু ডিফাই হার, আই উইল ডিফাই হার, হোয়াট ডু আই কেয়ার ফর হার, আমি ওনাকে অবাধ্য করি, আমি ওনার অবাধ্য হই, আমি অবাধ্য হব, আই ডু নট কেয়ার ফর হার। নিকোলা, ইফ ইউ কোয়ারেল উইথ দ্য ফ্যামিলি, আই নেভার ক্যান ম্যারি ইউ, তুমি যদি এই পরিবারের সঙ্গে ঝগড়া করো আমি কিন্তু কখনোই তোমাকে বিয়ে করতে পারবো না। ইটস দ্য সেম অ্যাজ ইফ ইউ কোয়ারেল উইথ মি, ঠিক একইভাবে তুমি যদি আমার সাথেও ঝগড়া করো আমি কিন্তু কখনোই তোমাকে বিয়ে করব না। লুকা, ইউ টেক হার পার্ট এগেনস্ট মি, ডু ইউ, আপনি আমার এগেনস্টে তার হয়ে কথা বলছেন তাই কি? নিকোলা, সিডেটলি মানে ভেরি জেন্টলি, আই শ্যাল অলওয়েজ বি ডিপেন্ডেন্ট অন দ্য গুড উইল অফ দ্য ফ্যামিলি, আমি সর্বদা এই পরিবার ভালো চাইব। হোয়েন আই লিভ দেয়ার সার্ভিস, আমি যখন তাদের এই কাজটি ছেড়ে দেবো, অ্যান্ড স্টার্ট আ শপ ইন সফিয়া, এবং সফিয়াতে আমি আমার নিজস্ব দোকান আমি খুলব। দেয়ার কাস্টম উইল বি হাফ মাই ক্যাপিটাল, দেয়ার কাস্টমস মিন্স দেয়ার অ্যাসিউরেন্স অর দেয়ার
সাপোর্ট উইল বি হাফ অফ মাই ক্যাপিটাল, তাদের সহযোগিতা বা আনুগত্যই হবে আমার অর্ধেক পুঁজি। অ্যান্ড দেয়ার ব্যাড ওয়ার্ড রুইন মি, এবং তাদের বাজে কথা কিন্তু আমাকে ধ্বংস করে দেবে। অর্থাৎ এখানে টোটালি বিজনেস লাইক যে ক্যারেক্টার সেটা আমরা দেখতে পাচ্ছি যে নিকোলা তার ভালোর জন্য কিন্তু সে কী করে এই পরিবারের সঙ্গে রয়েছে। কারণ যেহেতু রায়না পেটকফের ফ্যামিলি, মেজর পেটকফের ফ্যামিলি এক বুলগেরিয়ান সিটিতে একটি অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি, যেহেতু তারা একটা অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি, তাদের যে সহযোগিতা সেই সহযোগিতায় কিন্তু এই নিকোলা খুব সহজে গ্রো করতে পারবে, এবং তাদের যদি এগেনস্টে কথা বলে তাহলে কিন্তু সে কখনোই গ্রো করতে পারবে না। এই বিষয়টা কিন্তু তার যে ব্রেনে বা তার যে ইন্টেলিজেন্স সেটা কিন্তু সে ভালোভাবে জানে, এই কারণেই বলছে। নেক্সট, লুকা, ইউ হ্যাভ নো স্পিরিট, আপনার কোনো নীতি নেই, সত্তা নেই। আই শুড লাইক টু ক্যাচ দেম সেইং আ ওয়ার্ড এগেনস্ট মি, আমি চাই যে তারা আমার এগেনস্টে কোনো কথা বলুক এবং আমি সেটা জানতে চাই। নিকোলা পিটিংলি, তিনি ভীষণ দুঃখ সহকারে বলছে যে আই শুড হ্যাভ এক্সপেক্টেড মোর সেন্স ফ্রম ইউ লুকা, আমি তোমার কাছ থেকে এর থেকে বেশি সেন্স আশা করেছিলাম লুকা। বাট ইউ আর ইয়াং, বাট ইউ আর ইম্যাচিওর। লুকা, ইয়েস, অ্যান্ড ইউ লাইক মি দ্য বেটার ফর ইট, ডোন্ট ইউ? অ্যান্ড হ্যাঁ, অবশ্যই, এবং তুমি এটার জন্য আমাকে লাইক করো, তাই না? তুমি এটা ভালো করেই জানো, তাই না? বাট আই নো সাম ফ্যামিলি সিক্রেটস দে উড নট কেয়ার টু হ্যাভ টোল্ড ইয়াং অ্যাজ আই অ্যাম। বলছে কিন্তু আমি এই পরিবারে কিছু গোপন কথা জানি যেটা তারা চায় না যে আমি সকলের সামনে বলি। ইয়াং অ্যাজ আই অ্যাম, ঠিক আমি যেমন যতটা ইম্যাচিওর, এরকম একজন ইম্যাচিওর সেই কথাগুলো জানুক বা সবাইকে জানিয়ে দেয়, সে ব্যাপারটা কিন্তু এই পরিবারের কেউ চায় না। লেট দেম কোয়ারেল উইথ মি ইফ দ্য ডেয়ার, তাদের সাহস থাকে তো তারা আমার সঙ্গে ঝগড়া করে দেখাক। নিকোলা, উইথ আ কম্প্যাশনেট সুপিরিয়রিটি, ডু ইউ নো হোয়াট দে উড ডু ইফ দে হার্ড ইউ টক লাইক দ্যাট? বলছে তুমি কি জানো তারা কি করবে তুমি এইভাবে যে কথা বলছো? অর্থাৎ এখানে লুকার এমন বিহেভের পিছনে কিন্তু একটা কারণ রয়েছে। আমরা প্রিভিয়াস অ্যাক্ট 1-এ দেখেছিলাম যে লুকা কিন্তু সেই যে তুর্কিশ অটোম্যানের ওপরে রিভলভারটা সেটা তিনি দেখেছিলেন, এবং তিনি কিন্তু গেস করেছিলেন যে এখানে কিন্তু কোনো ফিউজিটিভ এসে আশ্রয় নিয়েছে, সেটা কিন্তু তার কাছে ক্লিয়ার ছিল। তো স্বাভাবিকভাবে সেই যে সেই সিক্রেটটার কথাই কিন্তু এখানে লুকা তিনি বলতে চাচ্ছেন যে আমি এমন কিছু সিক্রেট জানি যেটা এই পরিবারের মানুষ, অর্থাৎ রায়না বা রায়নার মা ক্যাথরিন পেটকফ, তারা চান না যে সকলের সামনে সেটা আসুক। ঠিক আছে, যদিও নিকোলা কিন্তু এই বিষয়ে কোনো এই বিষয়ে তার কিন্তু কোনো নলেজ নেই। নেক্সট, হোয়াট কুড দে ডু, তারা কি করবে? নিকোলা, ডিসচার্জ ইউ ফর আনট্রুথফুলনেস, তোমাকে বিশ্বাসঘাতকতার দায়ী তোমাকে তারা কাজ থেকে বের করে দেবে। হু উড বিলিভ এনি স্টোরিজ ইউ টোল্ড আফটার দ্যাট, এবং তারপরে তুমি যে কোনো কিছুই বলো, কে তোমার কথা বিশ্বাস করবে? হু উড গিভ ইউ অ্যানাদার সিচুয়েশন, এবং তোমাকে অ্যানাদার চান্স তোমাকে কেই বা দেবে? হু ইন দিস হাউস উড ডেয়ার টু বি সিন স্পিকিং টু ইউ এভার এগেন, এবং এই বাড়ি কে বা রয়েছে যে দ্বিতীয়বারের জন্য তোমার সাথে কথা বলার সাহস দেখাতে পারবে? হাউ লং উড ইউর ফাদার বি লেফট অন হিজ লিটল ফার্ম, অর্থাৎ তোমার বাবা সেই ছোট্ট ফার্মটিতে আর কতদিনই বা থাকবে? শি ইম্পেশেন্টলি থ্রোজ অ্যাওয়ে দি এন্ড অফ হার সিগারেট অ্যান্ড স্ট্যাম্পস অন ইট, তিনি যে সিগারেট টানছিলেন সেই সিগারেটটা তিনি হঠাৎই ফেলে দিলেন, অ্যান্ড স্ট্যাম্পস অন ইট, এবং তিনি এটাকে পা দিয়ে পিষে দিলেন। চাইল্ড, you don't know the power of such high people have over the like of you and me when we try to rise out our poverty against them. বলছে যে চাইল্ড, এখানে কিন্তু নিকোলা ভীষণ মাইল্ডলি কিন্তু লুকাকে বলতে চাচ্ছেন যে অ্যাকচুয়ালি পিপল লাইক আস, অর্থাৎ এখানে কিন্তু একটা সোশ্যাল স্ট্যাটাসের ব্যাপার দেখতে পাচ্ছি, যে হায়ার ক্লাস বা অ্যারিস্টোক্রেটিক ক্লাস এবং যে লোয়ার ক্লাস পিপল, তাদের মধ্যে যে একটা ব্রড গ্যাপ রয়েছে, একটা ভীষণ গ্যাপ রয়েছে, সেই গ্যাপটা আমরা কিন্তু এখানে বুঝতে পারছি। এখানে দেখা যাক কি বলছে। ইউ ডোন্ট নো দ্য পাওয়ার অফ সাচ পিপল, তোমার কল্পনা নাই যে এই যে পাওয়ারফুল মানুষেরা যারা হাই ক্লাস সোসাইটি
পিপল দে হ্যাভ ওভার লাইক মি অ্যান্ড ইউ, আমাদের মতো ছোটোখাটো মানুষদের ওপরে অর্থাৎ লোয়ার ক্লাস পিপলদের ওপরে তাদের যে আধিপত্যটা সেটা কিন্তু প্রচুর। ওয়েন দে ট্রাই টু রাইজ অর্থাৎ আমরা যদি আমাদের এই পভার্টি লাইন থেকে তাদের ওপরে উঠতে চাই বা আমরা যদি আমাদের কোনো কথা বলতে চাই, সেক্ষেত্রে কিন্তু তারা কখনোই সেটা অ্যাকসেপ্ট করবে না বা তারা কখনোই সেই সুযোগটা আমাদের করে দেবে না, সেটাই কিন্তু মিন করতে চাইছে। হি গোজ ক্লোজ টু হার, লোয়ার হিজ ভয়েস। নিকোলা লুকার কাছে গেল এবং তার যে ভয়েসটা সেটা আরও ভীষণ আস্তে আস্তে তিনি বললেন, লুক অ্যাট মি, আমার দিকে লক্ষ্য করো। 10 years ইন দেয়ার সার্ভিস, 10 বছর তাদের সার্ভিসে রয়েছি। ডু ইউ থিঙ্ক আই নো নো সিক্রেট, তোমার কি মনে হয় আমি কোনো সিক্রেট জানি না? আই নো থিংস অ্যাবাউট দ্য মিস্ট্রেস দ্যাট শি উড নট হ্যাভ দ্য মাস্টার নো ফর 1000 লাভার্স। বলছে আমি মিস্ট্রেসের সম্পর্কে আমি এমন কিছু গোপন তথ্য জানি যেটা তিনি চান না যে তার মাস্টার জানুক, ফর 1000 লাভার্স, অর্থাৎ 1000 লাভার পরিবর্তেও কিন্তু কোনোভাবেই তিনি চান না যে তার মাস্টারের সামনে তার সিক্রেট কথা আমি বলে দিই। আই নো থিংস অ্যাবাউট হিম, আমি তার সম্পর্কে অর্থাৎ মাস্টারের সম্পর্কেও কিন্তু সিক্রেট জানি। দ্যাট শি উড লেট হিম হিয়ার দ্য লাস্ট অফ 6 months ইফ আই ব্যাবল দেম টু হার, এবং সেই সিক্রেটগুলো তিনিও কিন্তু চান না তার মিস্ট্রেসের সামনে চলে আসুক। আই নো থিংস অ্যাবাউট রাইনা দ্যাট উড ব্রেক হার ম্যাচ উইথ সার্জিয়াস ইফ, বলছে আমি রাইনার সম্পর্কেও এমন কিছু তথ্য, সিক্রেট তথ্য জানি যেটা তার সার্জিয়াসের সঙ্গে ব্রেকআপ হয়ে যেতে পারে, অর্থাৎ যেহেতু তাদের বাগদান হয়ে গেছে, তাদের এই বাগদানটাও কিন্তু ভেঙে যেতে পারে যদি আমি সেরকম সিক্রেটগুলো আমি শেয়ার করি। লুকা টার্নিং অন হিম কুইকলি, হাউ ডু ইউ নো, আই নেভার টোল্ড ইউ, তুমি কি করে জানলে, আমি তো কখনো তোমাকে বলিনি। নিকোলা ওপেনিং হিজ আইজ কানিংলি, তিনি কিন্তু ভীষণ কানিংলি তার চোখগুলো একটু ওপেন করে বলছে, মানে চোখ বড় বড় করে বলছে। সো দ্যাটস ইয়োর লিটল সিক্রেট ইজ ইট, তাহলে এটাই হচ্ছে তোমার সেই সিক্রেট গোপন কথা, তাই কি? আই থট ইট মাইট বি সামথিং লাইক দ্যাট, আমি ভাবলাম ঠিক এমনই কিছু একটা হবে। ওয়েল ইউ টেক মাই অ্যাডভাইস, আমার অ্যাডভাইস তুমি নিতে পারো। অ্যান্ড বি রেসপেক্টফুল, তুমি রেসপেক্টফুল মানে এই পরিবারের প্রতি তুমি রেসপেক্টফুল হও। অ্যান্ড মেক দ্য মিস্ট্রেস ফিল দ্যাট no matter what you know or do not know, they can depend on you to hold your tongue and serve the family faithfully, অর্থাৎ এবং তুমি এমনভাবে অ্যাক্ট করবে যেন মিস্ট্রেস ভাবে যে তুমি কিছু জানো বা না জানো, তুমি ফেথফুলি বিশ্বস্ততার সাথে এই পরিবারকে তুমি সার্ভ করে যাচ্ছ। দ্যাটস হোয়াট দে লাইক, এটাই তারা পছন্দ করে। অ্যান্ড দ্যাটস হাউ ইউ উইল মেক মোস্ট আউট অফ দেম, এবং তুমি এইভাবেই কিন্তু তাদের থেকে বেশি কিছু পাবে। লুকা উইথ সার্চিং স্কন, তিনি ভীষণ ঘৃণা ভরে তার দিকে তাকিয়ে বলছে, ইউ হ্যাভ দ্য সোল অফ আ সার্ভেন্ট নিকোলা, আপনার একটা সোল, আপনার যে হৃদয়টা সেটা হচ্ছে একটা ভৃত্যের হৃদয়, অর্থাৎ এখানে যেটা বলতে চাচ্ছে যে ইউ হ্যাভ দ্য সোল অফ এ সার্ভেন্ট, আপনার হৃদয়টা হচ্ছে ভৃত্যের। তিনি কিন্তু তার সোশ্যাল স্ট্যাটাসের ওপরে উঠতে চান না নিকোলা, কিন্তু লুকা হচ্ছে যেহেতু তার যে সোশ্যাল স্ট্যাটাস, তিনি একজন ইন্টেলিজেন্ট গার্ল, দেখতে সুন্দর, স্বাভাবিকভাবে তিনি কিন্তু কখনোই রাইনাকে অলওয়েজ তিনি রাইভাল মনে করেন, ঠিক আছে, যে তাদের মধ্যে যে পার্থক্যটা দ্যাট ইজ সোশ্যাল স্ট্যাটাস, এর বেশি কিছু না। এই কারণেই কিন্তু লুকা কখনোই তার যে নিজস্ব পজিশন সোসাইটিতে, তার পজিশন সেটা তিনি অ্যাকসেপ্ট করতে পারেন না। নেক্সট, নিকোলা কমপ্লিসেন্টলি, ইয়েস দ্যাটস দ্য সিক্রেট অফ সার্ভিস, এবং তিনি কি বলছেন যে দ্যাটস দ্য সিক্রেট অফ সার্ভিস, সিক্রেট অফ সাকসেস ইন সার্ভিস, ঠিক এইটাই হলো যে এই যে সার্ভিস, ভিত্তের যে সার্ভিস, সেটাতে সফলতা লাভ করার। A loud knocking with a whip bandle on the wooden door outside on the left is heard. একটা জোরে বেলের আওয়াজ কিন্তু শোনা গেল, অর্থাৎ গেটে, উডেন গেটে যে হ্যান্ডেলটা রয়েছে সেই হ্যান্ডেল দিয়ে কেউ জোরে আওয়াজ করছেন। মেল ভয়েস আউটসাইড, এবং বাইরে থেকে একটা মেল ভয়েস শোনা গেল, হ্যালো দেয়ার নিকোলা,
নিকোলা শোনা যাচ্ছে? লুকা, মাস্টার ব্যাক ফ্রম দ্য ওয়ার, মাস্টার ওয়ার থেকে চলে এসছেন। নিকোলা, কুইকলি, মাই ওয়ার্ড ফর ইট লুকা, দি ওয়ার ইজ ওভার। লুকা, যুদ্ধ শেষ হয়ে গেছে। অফ উইথ ইউ অ্যান্ড গেট সাম ফ্রেশ কফি, তুমি এখনই যাও এবং ফ্রেশ কফি নিয়ে এসো। হি রানস ইনটু দ্য স্টেবল ইয়ার্ড, তিনি সেই স্টেবল ইয়ার্ডের দিকে তিনি ছুটে গেলেন, যেহেতু স্টেবল ইয়ার্ডের পাশেই কিন্তু সেই গেটটা রয়েছে। Luca, as she puts the coffee pot and the cups upon the tray and carries it into the house, Luca তিনি টেবিলে রাখা কফি পট এবং কাপগুলো তিনি ট্রেতে কালেক্ট করছিলেন এবং তিনি বাড়ি ঢোকার মুহূর্তে তিনি কি বলছেন? ইউ উইল নেভার পুট দ্য সোল অফ আ সার্ভেন্ট ইন টু মি, আপনি কখনোই আমার মধ্যে ভৃত্যসুলভ সত্তা নিয়ে আসতে পারবেন না। অর্থাৎ লুকা কিন্তু তার প্রেজেন্ট জব এই সার্ভেন্টমূলক কাজ কিন্তু মনে প্রাণে তিনি মেনে নিতে পারেননি এবং আগামীতেও কিন্তু তিনি এই কাজটি তিনি করতে চান না। এই কারণে কিন্তু তিনি নিকোলাকে এই কথাটি বললেন। নেক্সট, মেজর পেটকপ কামস ফ্রম দ্য স্টেবল ইয়ার্ড ফলোড বাই নিকোলা। নিকোলাকে ফলো করে মেজর পেটকপ তিনি ঘোড়ার আস্তাবলের পাশ দিয়ে কিন্তু তিনি গার্ডেনে প্রবেশ করলেন। হি ইজ এ চেয়ারফুল, এক্সাইটেবল, ইনসিগনিফিক্যান্ট, আনপলিশড ম্যান অ্যাবাউট 50, তিনি 50 ঊর্ধ্ব একজন হাসি খুশি, উত্তেজিত এবং ইনসিগনিফিক্যান্ট। হিয়ার ইনসিগনিফিক্যান্ট মিনস নাথিং অ্যাট্রাকটিভ ইন হিজ অ্যাপিয়ারেন্স, মানে তার যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স সেটা কিন্তু মোটেও অ্যাট্রাকটিভ নয়। আনপলিশড ম্যান, হি ইজ ভেরি আনকালচার্ড অ্যান্ড আনরিফাইন্ড ম্যান অ্যাবাউট 50, ন্যাচারালি আনঅ্যাম্বিশিয়াস এক্সেপ্ট টু হিজ ইনকাম অ্যান্ড হিজ ইম্পর্টেন্স ইন লোকাল সোসাইটি। বলছে তিনি কিন্তু কখনোই অ্যাম্বিশিয়াস মানুষ নন, এক্সেপ্ট তার যে ইনকাম এবং তার সোসাইটিতে যে রেসপেক্ট রয়েছে, ইম্পর্টেন্স রয়েছে, সেই দুটো বিষয় ছাড়া তিনি কিন্তু তার জীবনে আর কোনো এক্সট্রা অ্যাম্বিশন কিন্তু তার লাইফে নেই। বাট জাস্ট নাও গ্রেটলি প্লিজড উইথ দ্য মিলিটারি র্যাঙ্ক হুইচ দ্য ওয়ার হ্যাজ টাচড অন হিম অ্যাজ এ ম্যান অফ কনসিকুয়েন্স ইন হিজ টাউন। বাট জাস্ট নাও, কিন্তু এখন বর্তমানে হি ইজ গ্রেটলি প্লিজ, তিনি ভীষণভাবে প্লিজড, সন্তুষ্ট, উইথ দি মিলিটারি র্যাঙ্ক, তিনি যে মিলিটারি র্যাঙ্কে হি জয়েন্ট অ্যাজ এ মেজর, তিনি কিন্তু মেজর হিসেবে কিন্তু জয়েন করেছে। তো স্বাভাবিকভাবে এই যে সার্বো বুলগেরিয়ান যে ওয়ার, সেই ওয়ারের ফলে কিন্তু তাকে মেজর করা হয়েছে এবং এই নিউলি তার যে অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্টের জন্য কিন্তু তিনি অনেক হ্যাপি এবং তিনি একটু পরিচিতও হয়েছেন সকলের মাঝে। হি ইজ আ ম্যান অফ কনসিকুয়েন্সেস ইন হিজ টাউন, এবং তার শহরে কিন্তু তিনি একজন এখন গণ্যমান্য ব্যক্তি, বিকজ অফ দিস রেপুটেড পজিশন মেজর। কেমন? The fever of Palki patriotism which Serbian attack roused in all Bulgarians, এখানে কি বলা হচ্ছে? দি ফিভার মানে দি এক্সাইটমেন্ট অফ পালকি প্যাট্রিয়টিজম, এই যে হঠাৎ করে যে দেশাত্মবোধ গ্রো হয়েছে, হুইচ দ্য সার্বিয়ান অ্যাটাক রাউজড ইন অল বুলগেরিয়ান। বলছে যে সার্বিয়ান অ্যাটাকের ফলে, অর্থাৎ সার্বিয়ানরা যখন যুদ্ধ ঘোষণা করে দেয়, এই যুদ্ধ ঘোষণার সময় থেকেই বুলগেরিয়ানদের মধ্যে কি একটা এক্সাইটমেন্ট কাজ করছে, একটা দেশাত্মবোধ কাজ করছে প্রত্যেকটি মানুষের মধ্যেই। এই মেজর পেটকফেরও কিন্তু তার মনেও কিন্তু একটা দেশাত্মবোধ তাড়া করেছিল বলেই কি হয়েছে, হ্যাজ পুলড হিম থ্রু দ্য ওয়ার, এবং সেই বিষয়টি তাকে যুদ্ধক্ষেত্রে তাকে নিয়ে গেছিলো। বাট হি ইজ অবভিয়াসলি গ্ল্যাড টু বি হোম এগেন, কিন্তু তিনি ভীষণ খুশি তিনি বাড়ি এসে, অর্থাৎ তিনি বরাবরই কিন্তু তিনি বাড়িতে থাকতেই পছন্দ করেন। কিন্তু যেহেতু এই যে ওয়ার সিচুয়েশনটা তাকে উদ্বুদ্ধ করেছিল, দেশাত্মবোধ তার মধ্যে জাগ্রত করেছিল, এই বিষয়টি কিন্তু তাকে ওয়ার ফ্রন্টে কিন্তু থাকতে এবং সেখানে স্টে করতে তাকে মোটিভেট করেছিল এবং তিনি যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন। কেমন? তো এই আজকে কিন্তু আমরা এতটাই পড়লাম। নেক্সট আমরা কনভারসেশন পড়ব। সেকেন্ড অ্যাক্টটা কিন্তু এখন থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, আর রেগুলার তোমাদের ক্লাসেস প্রোভাইড করা হবে, তোমরা রেগুলার ক্লাসগুলো করো। আর যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। কেমন? আর ড্রামাগুলো আমি চেষ্টা করব একটু মানে দ্রুত পড়ানোর, তোমাদের যেহেতু আরও বেশ কিছু স্টোরিজ পড়ানো রয়েছে, তো তোমরা রেগুলার ক্লাস করতে থাকো। ক্লাসগুলো অনেকগুলো ক্লাস প্রোভাইড করা হয়ে গেছে অলরেডি, তোমরা এইভাবে ক্লাস করলে কিন্তু সিলেবাস তোমাদের খুব তাড়াতাড়ি শীঘ্রই শেষ হয়ে যাবে। কেমন? তো এটাই বলা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।